দেখুন, রাজ্যেই বলুন আর দেশেই বলুন, কোনো বড় পরিবর্তন যখন হয় তখন কি শুধু নেতা নেত্রী ওনারাই এই পরিবর্তনের মূল কাণ্ডারি হন? না, বিষয়টা ভুল। এই মূল কাণ্ডারি হয়তো অনেকে মনে করে, কিন্তু তার পেছনে অনেক অনেক মানুষের অবদান থাকে। আজকে আমি আলোচনা করতে এলাম কি বিষয় নিয়ে জানেন তো? বিষয়টা হচ্ছে এই মূল কাণ্ডারিদের পেছনে যে অনেকে এমনভাবে দাঁড়িয়েছে, তার জন্য অনেককে অনেক সাফার করতে হয়েছে তাদের জীবনে, অনেককে জেল খাটতে হয়েছে। এই যে বিজেপি গভর্নমেন্ট আসছে আর কি, এসে গেছে বলছি, কিন্তু আসছে কেন বললাম? তার কারণ যতক্ষণ না শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই গভর্নমেন্টকে ফুল ফর্মে দেখতে পাচ্ছি না। সেই গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ আমরা করতে পারি, কিছু মানুষকে ভুলে গেলে চলবে না, যারা কিন্তু এই ডিজিটাল মাধ্যমে একেবারে বিজেপিকে ফুল ফ্লেজে সমর্থন দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই যে প্রাক্তন একটি সরকার, নির্মম সরকার যাকে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে লড়েছে। সেই রকম আমি ছজনের অবদান কখনোই ভুলতে পারি না, এবং বিজেপি গভর্নমেন্ট যখন ফর্ম হয়ে যাবে, আসার পর এনাদের কিন্তু পুরস্কৃত করা উচিত। আমি 1 নম্বরে শফিকুল ইসলামকে রাখছি, তার আগে বলে রাখি মানব গুহকেও আমি রাখতে পারতাম 2-3 নম্বরে, কিন্তু মানব গুহকে কেন রাখিনি তার কারণ হচ্ছে মানব গুহ অলরেডি জিতে এমএলএ হয়ে গেছে মেমারি থেকে, অতএব সে কিন্তু পুরস্কৃত হয়ে গেছে। কিন্তু যারা পুরস্কৃত হয়নি তাদের ভুললে চলবে না, তাদের কিন্তু আলাদা একটি স্টেজ তৈরি করে হোক, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে হোক, এই ছজনের নাম আমি তুলে ধরেছি, এরকম হয়তো আরও 1জনকে পাবেন, তাদের পুরস্কৃত করা উচিত, কারণ তারা নিরলস প্রচেষ্টা করে গেছে এই বিজেপি গভর্নমেন্টকে আনার জন্য। প্রথমে আমি যদি 1 নম্বরে কাউকে রাখি, সে হচ্ছে শফিকুল ইসলাম, আরামবাগ টিভির। আপনারা জানেন কীরকম লড়াই করেছে উনি, ওনার ওয়াইফ, দুজনে জেল কেটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের আমলে। শুধু সাংবাদিকতা শিরদাঁড়াটা সোজা রেখে করেছিল, তার জন্য দিনের পর দিন লড়ে গেছে। ওনার উপর থেকে বা ওনার উপরে, ওনার ফ্যামিলির উপরে যা অত্যাচার হয়েছে, তা সত্ত্বেও যেভাবে লড়াইটা উনি করে গেছেন, ওনার ফ্যামিলিরা করে গেছে, তার জন্য হ্যাটস অফ। আমি 1 নম্বরে রেখেছি শফিকুল ইসলামকে। ওনাকে যদি পুরস্কৃত না করা হয় তাহলে বেইমানি করবে বিজেপি এই মানুষটির সঙ্গে। অসামান্য ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপরেও উনি মাথা তুলে কিন্তু মানুষের মতো করে প্রশ্ন করে গেছেন, সিদ্ধারা সোজা করে, সিদ্ধারা বিক্রি করেনি। এই মানুষটিকে পুরস্কৃত করা উচিত। আমি দ্বিতীয় যার নাম নেব, তিনি হচ্ছেন এই মানুষটি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। এনার উপরেও কম অত্যাচার হয়নি, মারাত্মক অত্যাচার হয়েছে। 2021 এনার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। তা সত্ত্বেও তখন থেকে উনি একটা ছোট্ট টিম করে সন্ময় স্পিক্স, তারপরে আরও অনেকগুলো চ্যানেলের মাধ্যমে উনি ওনার কথা তুলে গেছেন, মানুষকে সজাগ করেছেন, এবং প্রতিনিয়ত বলে গেছেন একটাই কথা, যে এই গভর্নমেন্টকে আপনারা চেঞ্জ করবেন না, আপনাদের চেঞ্জ করতে হবে, এটা আপনাদের দায়িত্ব, এদের ছুঁড়ে ফেলে দিন। প্রচুর প্রচুর কষ্টের পর ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, ইভেন শফিকুল ইসলামেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, মানুষকে যত রকমভাবে অপদস্থ করা যায় তত রকমভাবে এনাকে, শফিকুল ইসলামকে, যাদের যাদের নাম বলছি তাদের করা হয়েছে। উনি বটমাপের একজন নেতাও বিজেপির, কিন্তু ওনাকেও আলাদা একজন ইউটিউবার হিসাবে আমার মনে হয় একটি স্টেজে ডেকে পুরস্কৃত করা উচিত। যদি না করা হয় বিজেপি এই ভদ্রলোকের সঙ্গে বেইমানি করবে। এবার আসি পরের জন, সুমন চট্টোপাধ্যায়। দেখুন, সুমন চট্টোপাধ্যায়কে অনেকে অনেক গালাগালি দিতে পারে, কিন্তু যখন থেকে আমি, অন্তত আমার জন্ম 1978 সালে,
এই 1978 সালে জন্ম হওয়ার পর যখন থেকে আমি পেপার পড়া শিখেছি, মোটামুটি 1984-85 আমি ছোটোবেলাতেই একটু পড়াশোনাটা মোটামুটি ভালোই শিখে গিয়েছিলাম। আমি পেপারটা ছোটোবেলা থেকেই পড়তাম। ইভেন ইন্দিরা গান্ধীর মৃত্যু 1984 সালে, তখন আমার 6 বছর বয়স, 31শে অক্টোবর, সেই খবরও কিন্তু আমি আনন্দবাজারে পড়েছিলাম। জানি না ওনার লেখা কি না, সেটা আমার এখন মনে নেই। কিন্তু যখন আরও একটু বেটার জ্ঞান হওয়া শুরু হলো, তখন থেকে আমি কিন্তু এই মানুষটির লেখা পড়ে এবং ওনার যে ভাষার উপরে একটা দখল, সেগুলো পড়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। ওনাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি, আজও করি। মাঝে কি ঘটেছে ওনার সঙ্গে এত কিছু খবর নিও না, এবং ওনার সঙ্গে একটা রিয়েলিটি শোতেও একসাথে কাজ করেছি, যদিও আমি একজন টেকনিশিয়ান ছিলাম সেই সময়, উনি সেই সাংবাদিক ছিলেন। আজও আবার ঘুরে এসে বাংলা স্পেয়ার চ্যানেলের মাধ্যমে উনি কিন্তু অনেক মুখোশ খুলেছেন। তার কারণ উনি সাংবাদিকদের মধ্যে ঐতিহাসিক সাংবাদিক, বা কি বলে ওই যারা ইতিহাসবিদ হন, উনি একজন ঐতিহাসিক সাংবাদিকবিদ, এরকম বলা যেতে পারে। উনিও কিন্তু প্রচুর প্রচুর মুখোশ খুলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের। এরপরে আমি এনাকেও কিন্তু অবশ্যই পুরস্কৃত করা উচিত এই বিজেপি গভর্নমেন্টের। এনার পরে আমি যাকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন আমাদের বোনের মতো অদ্বিতীয়া। সঙ্গে অদ্বিতীয়া এই বোন অসাধারণ লড়ে গেছে। ওর একটা ছোট্ট টিম নিয়ে কাজ করে। ও বলে ওর ছোট চ্যানেল, আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু ওর চ্যানেল খুব বড় চ্যানেল। এবং ও একেবারে ওই কি বলবো 56 ইঞ্চি ছাতি, যদিও মহিলাদের মাফ করবেন ওই সম্পর্কে বলা, মানে ওইভাবে বলা উচিত নয়, আমি বলবো আর কি, মানে চওড়াভাবে লড়েছে, শীত দ্বারা সোজা রেখে। ও কিন্তু দিনের পর দিন লড়ে গেছে, আজও লড়ছে, প্রতিনিয়ত লড়ছে। আমি জানি না ওর উপরে কোনো থ্রেট এসছে কি না, হয়তো নিশ্চয়ই এসেছে। যাই হোক না কেন, ও আশা করি একটি পুরস্কারের যোগ্য এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে। ও কিন্তু প্রতিনিয়ত লড়ে গেছে। এরপরে আমি যাকে নিয়ে আলোচনা করব, সে হচ্ছে গিয়ে রোজিনা। রোজিনা বঙ্গ টিভির এই মেয়েটিকে নিয়ে, ও কিন্তু একজন মুসলিম, তবুও ও এই গভর্নমেন্টের এগেনস্টে যেইভাবে লড়েছে, তার জন্য ওর সঙ্গে প্রচুর প্রচুর খারাপ আচরণ করা হয়েছে, ওর বিরুদ্ধে অনেক রকম অনেক কিছু করা হয়েছে, কিন্তু ও লড়ে গেছে। আমি ওকে সামনাসামনি একদিন দেখেছিলাম, আমাদের কোনো কথা হয়নি। রুদ্রনীল ঘোষের বাড়িতে আমি, যেহেতু রুদ্রনীল ঘোষ আমার বন্ধু হয়, এই মুহূর্তে খুবই ভালো যে ও শিবপুর থেকে জিতে বিধায়ক হয়েছে। একসাথে আমরা বসে একটা আলোচনা করছিলাম, হ্যাঁ ক্যামেরা ছিল, ইন্টারভিউ চলছিল একটা, তো সেই সময় ও এসছিল সেখানে। আমি কোনো কথা বলিনি, কিন্তু ও একটা কিন্তু যোগ্য উদাহরণ আজকের সমাজের, যে চোখে চোখ দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়। একটা পুরস্কার ওর জন্য অবশ্যই প্রাপ্ত, এটা কিন্তু বলতে পারি। আর সর্বশেষে আমি যাকে নিয়ে আলোচনা না করলে আমার অপরাধ হবে, সে হচ্ছে শুদ্ধশীল ঘোষ, প্রিয় বন্ধু মিডিয়ার। ওকে আরও উপরেই রাখতাম আমি, কিন্তু ওকে দিয়ে আলোচনাটা শেষ করব বলে আমি রেখেছি। শুদ্ধশীল ঘোষ, আমি জানি না ওর বয়স কত, কিন্তু যাই হোক না কেন, ওই আমাদেরই সব ওই 50-এর কাছাকাছি সব আর কি, আমরা সব ওই একই ক্যাটাগরির মানুষজন। এদের মধ্যে অদ্বিতীয় অনেক ছোট হবে, রোজিনা ছোট হবে, শফিকুলদা একটু বড় হবে, সুমনদা তো দাদু লেভেলের আমাদের হয়ে গেছে, দাদু হবে না, ওই বাবা ফাদার ফিগার টাইপের। আর শুদ্ধশীল আমার হয়তো দাদা ভাই এরকমই, আমাদের একই রকমই হবে আমাদের। তো ওকেও না বললে নয়, ও কিন্তু একটা বিরাট বড় লড়াই করে গেছে, লড়াই করে যাচ্ছে, মানব গুহর সাথে ছিল, এবং মানব গুহর পাশে থাকার জন্য ও নিজের এই ইউটিউবে, আমরা জানি ইউটিউবের ভিডিও বন্ধ করে রাখলে, যেহেতু আমি নিজে একজন ইউটিউবার, বন্ধ করে রাখলে সেখানে ইনকামটাই বন্ধ হয়ে যায়। সেখানে ও বন্ধুর পাশে গিয়ে দাঁড়িয়েছে। তার আগে দীর্ঘদিন লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। এছাড়া ও মানে কীরকমভাবে এই
যে প্রাক্তন গভর্নমেন্ট তাদের জালে জড়িয়ে পড়েছিল, ওকে ফাঁসিয়েছিল শুধু ওর বুদ্ধিমত্তার পরিচয় এবং কিছু যোগ সাজস বলবো না, যোগাযোগের নিরিখে কপাল ভালো ছিল তাই বেঁচে গেছে। কিন্তু ওর সম্পর্কেও কিন্তু এটা বলতে হয় দীর্ঘদিন লড়াই করেছে। ও কিন্তু একটি বড় পুরস্কারের জন্য অধিকার আদায় করতেই পারে এবং এনাদেরকে অবশ্যই অবশ্যই একটি প্রোগ্রাম বানিয়ে স্টেজের মাধ্যমে পুরস্কৃত করা উচিত। দীর্ঘদিনের লড়াই এদের। সাথে আমি এটুকুও বলবো, হঠাৎ যদি উঠলো কথার পৌলমী, তারপরে আরও হয়তো কিছু চ্যানেল আছে, কিন্তু পৌলমী ম্যাডাম উনি সাধারণত বামপন্থী মনস্ক মানুষ। উনি শেষের দিকে এসে বা মাঝামাঝি এসে উনি বিজেপিকেও সাপোর্ট করেছেন, মেনলি উনিও গভর্নমেন্টের এগেনস্টেই বলেছেন। তো ওনাকেও অবশ্যই পুরস্কৃত করা যেতে পারে। এরকমভাবে দেখে নিতে হবে আরও কারো এরকম অনেক ছোট ছোট ভাই বোন দাদা দিদিরা রয়েছেন, তারা অনেকে লড়াই করেছেন, তাদের কিন্তু এই বিজেপি গভর্নমেন্টকে উচিত একটা প্রোগ্রামের মাধ্যমে ডেকে পুরস্কৃত করা। আমার এটা একটা মতামত ছিল, ছোট্ট একটা মতামত। জানিয়ে আমার মতামতের কোনো দাম নেই এবং আমার মতামত কে আর শুনতে যাচ্ছে, কিন্তু আমি যেটা মনে করলাম সেটা বললাম সমাজ মাধ্যমে। কারণ মনে হলে করবেন, না হলে তাদের ব্যাপার। বাকি আপনাদের যাদের যা চিন্তা ভাবনা সেটাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।